প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন শিক্ষার্থীরা আন্দোলন করছে, চাকরি প্রত্যাশীরা আন্দোলন করছে, বয়স যাতে চাকরিতে প্রবেশের বয়স যাতে ৩৫ করা হয়। এজন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার কাছে তারা গিয়েছিলেন। ইউনূসের সঙ্গে দেখা করার জন্য তারা গিয়েছিলেন। ওখানে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কেন এসব ঘটনার অবতারণা ঘটলো সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার আকরাম। থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? স্বাগত আপনাকে। জি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনি দেখেছেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে চাকরিতে প্রবেশের বয়স যাতে ৩৫ করা হয়। আসলে এর যৌক্তিক দিক অযৌক্তিক দিক আমরা কথা বলতে চাই। আসলে প্রেক্ষাপটটা এখন এমন হয়ে গেছে যে দাবি 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 হচ্ছে। ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে ব্যাপক দাবির সংখ্যা বেড়ে গেছে। কোনটা যৌক্তিক, কোনটা যৌক্তিক না, কোনটা আসলে এই সরকারের পক্ষে সম্ভব, কোনটা সম্ভব না, এই অনেক কিছুই আসলে না বুঝে নানান যুক্তি কিন্তু করা হচ্ছে। এরপরে সরকার নানা কারণে, মানবিক কারণেই হোক বা পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যেই হোক, সরকার কিন্তু মেনে নিচ্ছে এবং সরকার অনেক সহনশীল আচরণ করছে। রাইট। এখন আপনি যে বিষয়টা বলছিলেন যে চাকরিতে বয়সের প্রবেশসীমা 35 করার জন্য, এইটাকে যৌক্তিক বলবেন না অযৌক্তিক বলবেন, এটার পেছনে বা এটার সামনে অনেকগুলো ঘটনা জড়িত। আপনাকে সেই ঘটনাগুলোতে আগে যেতে হবে, সেই ঘটনাগুলো আসলে কিভাবে রূপ নেবে। তবে যে বিষয়টা আমি বলতে চাই যে সবার আগে আমরা দুপুরের দিকে দেখছিলাম, আমি ছিলাম ওই এলাকাতে যমুনার কাছে আমি ছিলাম। সেখানে ছাত্ররা বা শিক্ষার্থী বলবো না, আমরা চাকরি প্রার্থী বলি তাদেরকে, অনেকেই চাকরি জীবন, অনেকেই শিক্ষা জীবন শেষ করেছেন। তো এই চাকরি প্রার্থীরা কিন্তু তাদের যৌক্তিক হোক অযৌক্তিক হোক তারা একটা দাবি নিয়ে গিয়েছে। প্রথম প্রশ্ন ছিল তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা তাদের দাবিটা তুলে ধরছিল বারবার। তাহলে কেন হচ্ছে তাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করা হলো, কেন ধাওয়া পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটলো। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, একজন প্রধান উপদেষ্টা কিন্তু সরকার প্রধান, তার নিরাপত্তার একটা ইস্যু থাকে। আপনি চাইলেই সেখানে কিন্তু কথায় কথায় গিয়ে সব ধরনের দাবি আপনি তুলতে পারেন না। দাবি তোলার, আওয়াজ তোলার বেশ কিছু পথ কিন্তু আছে, বেশ কিছু উপায় কিন্তু আছে, সেগুলোতে আপনাকে যেতে হবে। আপনি স্মারকলিপি দিতে পারেন, আপনি তার প্রতিনিধির কাছে যেতে পারেন, বিভিন্ন ওয়েতে যাওয়া উচিত আসলে আমার কাছে মনে হয়। আকরাম, আপনাকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। আমাদের আনসার সদস্যরা তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন এবং ওখানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে জাতির উদ্দেশ্যে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন যে কারো যদি যৌক্তিক চাওয়া থাকে সেটি স্মারকলিপি আকারে 10 জন এসে আমার কাছে দিয়ে যাক, আমি সেগুলো দেখব। তো সুযোগ কিন্তু ছিল। এখানে চাকরি প্রত্যাশী যারা, তারা ওখানে বাসভবন যমুনায় গিয়েছেন এবং অনেক লোকের সমাগম হয়েছে। যেহেতু বড় একটি আন্দোলনের রূপ নিয়েছে, সেখানে টিয়ার শেল কেন ছুড়লো, আপনি কতটুকু জানেন এই বিষয়ে? আসলে ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু ঘটনাস্থলে ছিলাম, পরিস্থিতিটা টিয়ার শেল নিক্ষেপ করার মতোও ছিল না বা ধাওয়া পাল্টা ধাওয়ার মতোও ছিল না। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আসলে ওই যে এরিয়াটা বলবো আমি, ওই যে এলাকাটা, এটার এত কাছাকাছি আপনি যেতে পারেন না। এখন দেখেন, এই দেশে আন্দোলনকারীদের উপরে হামলা নতুন ঘটনা না। যদিও আমরা অনেক সংস্কারের কথা বলছি, আমরা অনেক দাবি দাওয়া তুলে ধরছি, কিন্তু আমাদের দাবির কিছু লিমিট থাকা উচিত, আমাদের দাবির কিছু প্রসেস থাকা উচিত। যে দাবি তোলার বা দাবি চাওয়ারও একটা সংস্কার কিন্তু আমাদের করা উচিত। আর একটা বিষয় দেখেন যে সম্প্রতি কিন্তু তিনি জাতিসংঘের অধিবেশনে অ্যাটেন্ড করে আসছেন, তো সেক্ষেত্রে তার টায়ার্ডনেস থাকতে পারে। সেটাই, একজন বয়স্ক বলা যায়, বয়োবৃদ্ধ বলি আমি, তো ডক্টর ইউনূস তার আসলে টায়ার্ডনেস আছে, ব্যক্তিগত জীবন আছে, হোয়াটএভার, আমরা এদিকে না যাই। আসলে চাকরির যে বয়সটা, এটা শুরু হলো কোথায়, আপনাকে ইতিহাসটা একটু যদি বলি আমি, এটা শুরু হয় ব্রিটিশ ভারতে। তারা শুরু করে 23 বছর চাকরির সর্বনিম্ন বয়স। এরপর পাকিস্তান এটাকে 2 বছর বাড়ায়, তারা করে এটাকে 25। এরপর 71-এ মুক্তিযুদ্ধের পরে 72 সালে আমাদের সরকার
এটাকে 27 বছর করে। আমাদের সরকার কেন বললাম, কারণ তখন বাংলাদেশ এবং এরপরে অবসরের যে বিষয়টা ছিল সেটা ছিল সম্ভবত 57 বছর। সেটাতে আমরা পরে আসছি। এরপরে সেটা 30 কিভাবে হলো আমি সেই জায়গাটায় আসছি। এরপর হোসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তিনি এটাকে 30 বছর নিয়ে আসেন, এই হলো 30। এখন হোসাইন মোহাম্মদ এরশাদ যখন চাকরি বয়সের প্রবেশ সীমা সর্বনিম্ন 30 করেন, সেই সময় বাংলাদেশের গড় আয়ু ছিল 57 বছর। এখন সেটা কত? এখন সেটা 72.3 সম্ভবত, ধরে নিলাম 72 বছর। হুম। তাহলে গড় আয়ু যদি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে চাকরিতে প্রবেশের বয়স সীমাটা কেন বৃদ্ধি পাবে না? এটা হচ্ছে প্রথম যুক্তি, প্রথম কারণ। এখন এটার পেছনে বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন কথা কিন্তু বলে থাকেন যে আসলে 25 বছর বয়সে একজন সাধারণ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা 27-28 অনেক সময় হয়ে যায়, তবে এখন সেশন জট কিন্তু অনেকটাই কম। রাইট। তাহলে 25 বছরে যদি কারো বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়, তাহলে 30 বছর তো অনেক সময়, 5 বছর প্রস্তুতির জন্য। সে অনেকগুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। মানে এটা কতটুকু আসলে মানে যথেষ্ট কিনা আপনি আমাকে এটা বলেন। অবশ্যই যথেষ্ট। এটা হচ্ছে, আমি কোনো পক্ষ নিয়ে কথাটা বলছি না, 5 বছর সময় প্রস্তুতির জন্য কিন্তু অনেকটা সময়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য 3 বছর বলেন, আপনি যাই বলেন, যদি আমার লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে যে আমি চাকরিটাই করব, আমি শুরু থেকে তো নিজেকে তৈরি করেই আসবো। এটা হচ্ছে একটা দিক। এখন আরেকটা দিক দেখেন, বাংলাদেশে পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর 5 লক্ষর অধিক, আমি আবার বলছি, বাংলাদেশে প্রতি বছর 5 লক্ষেরও বেশি শিক্ষার্থী পাশ করে বের হয়, যারা স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে। এখন তাহলে কত শতাংশ বা কত সংখ্যা যারা সরকারি চাকরিতে প্রতি বছর প্রবেশ করতে পারে, সেই সংখ্যাটা কি আপনার জানা আছে? এই মুহূর্তে আমাদের বেকারের সংখ্যা, আমি বেকারের সংখ্যা আপনি আমাকে বলেন। 25,90,000 সম্ভবত। আমি আপনাকে বলছি যে প্রতি বছর সরকারি চাকরিতে 4 থেকে 5,000, সর্বোচ্চ 5,000 সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে। 5 লক্ষ যদি বের হয় আর 5,000 প্রবেশ করে, আপনি চিন্তা করেন একবার। এরপর প্রাইভেট যে সেক্টর, সেখানে 2 থেকে 3,000 প্রতি বছর সুযোগ পায়। অর্থাৎ 5,000 আর 3,000, 8,000, আমি ধরে নিলাম 10,000। 5 লক্ষ ছেলে মেয়ে যেখানে বের হচ্ছে, সেখানে মাত্র 10,000-এর চাকরি হচ্ছে। প্রফেসর ইউনূস কিন্তু বলছে চাকরির পেছনে ছুটতে হবে না, রাইট, উদ্যোক্তা হতে হবে। আপনি বলবেন সেটা তো ভাই অন্য ঝামেলা, সেদিকে যাচ্ছি না আমি। কাজেই এখন এই যে 5,000 আর 3,000, 8,000 যে প্রবেশ করে, তাদেরকে 35 করাটা কতটা আসলে যৌক্তিক? মানে 35 করলে কি হবে? 30-এই তো আমি দিতে পারছি না, তখন কি সংখ্যাটা আরো বাড়ছে কিনা, এই জায়গাটা আপনি একটু কথা বলেন। অবশ্যই তাই। সংখ্যাটা বেড়ে যাবে এবং চাকরির বাজার তো বিস্তৃত হচ্ছে না, রাইট। এদের কোথায় কর্মের সংস্থান হবে? আর যখন বয়সটাকে বাড়িয়ে দেয়া হবে, হ্যাঁ, তখন সবাই সরকারি চাকরির জন্য অপেক্ষা করবে Right. যে আমি আরেকটু পড়াশোনা করি, দেখি সরকারি চাকরি পাই কিনা। তার বয়স বাড়ছে, পরিবারের উপর একটা চাপ আসছে, তার উপর একটা চাপ আসছে এবং তার যে দৈনন্দিন অনেক কাজ, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমি অর্থাৎ মানুষের জীবন এগিয়ে নিতে যে কাজগুলো করতে হয়, ধরেন আপনি একটা চাকরি নেবেন, আপনাকে বিয়ে শাদী করতে হবে, সংসার গোছাতে হবে, এগুলো তো আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। যেমনটা বলছিলাম যে আজকে সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়ায় অনেক টপিক কিন্তু চলে আসছে। এই আন্দোলন কেন্দ্র করে অনেকেই সাক্ষাৎকার দিয়েছে, সেখানে একটা কথা আমি নোট করেছি। সেটা কি? সেটা হচ্ছে যে একজন ছেলে বক্তব্য দিচ্ছে যে 30 বছরের পর আমার পরিবারে আমাকে মূল্যহীন মনে করা হয়, বা অন্য একটা কঠিন শব্দ হয়তো বলেছে, মানে যার অর্থটা হচ্ছে এটাই যে 30 বছরের পর আমাকে মূল্যহীন মনে করা হয়। আপনি 25 বছরে, 26 বছরে বের হয়ে, 27 বছরে বের হয়ে মূল্যহীন হওয়ার জন্য আপনি 30 বছর অপেক্ষা করবেন? হ্যাঁ, না, একদমই না, উচিত হবে না। কেন? আপনি 30 বছর পরেই বুঝলেন যে আপনি মূল্যহীন। 35 বছরে যে আপনার মূল্য বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, নিশ্চয়তা আপনি দিবেন আমাকে? আপনি আমাকে নিশ্চয়তা দেন। না, এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা একটা প্রশ্ন।
এখন দেখেন বিষয়টা হচ্ছে এই যে প্রতি বছর আমাদের 4,90,000 বেকার যে তৈরি হচ্ছে, 35 বছর দিলে কি হবে? 5 বছরে আরো যে 25 লক্ষ বের হবে, সেখান থেকে আরো 4,90,000 এসে এই যোগ হবে এই জায়গাটায়। আপনি কি বুঝতে পারছেন? আমার মনে হয়, আমি আমি আসলে ব্যক্তিগতভাবে কারো পক্ষে বিপক্ষে বলছি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই জায়গাটাকে ভাবার দরকার আছে কিনা বা এই জায়গাটাকে আপনি ভাববেন কিনা।